সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা তোমাদের পরিবারের সাথে খুব ভালো সময় কাটাচ্ছ এবং কাছে দূরে যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসগুলো নিতে পারছি না। সেই কারণে আমরা বাসায় বসে তোমাদেরকে অনলাইনে পাঠদান করার চেষ্টা করছি। আজকে সেই পাঠদানের কর্মসূচির অংশ হিসেবেই আমি তোমাদেরকে পড়াবো। আমি কিংবদন্তির কথা বলছি, উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের পদ্যটি। এই কবিতাটি লিখেছেন আবু জাফর আবাদুল্লাহ। আমি প্রথমে কবির ব্যক্তি জীবন নিয়ে একটু কথা বলি, তারপরে কবিতাটা বোঝাচ্ছি। তোমরা সবাই মেইন বইটা নিয়ে বসো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রতিটা লাইন বাই লাইন আমি তোমাদেরকে বুঝিয়ে। আবু জাফর ওবায়দুল্লাহ 1934 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি উনি জন্মগ্রহণ করেন। ঠিক তখন ওই সময়টাতে আসলে আমরা দেশ ভাগের যে ব্যাপারটা, 1947 সালের আন্দোলন, এর আগে যে মানুষের মানসিক পরিস্থিতি বা তাদের যে আন্দোলন করার মানসিক প্রস্তুতি নেওয়া, এই সময়টার মধ্যে আমাদের আবু জাফর ওবায়দুল্লাহ জন্মগ্রহণ করেন। ওনার বাবার নাম হচ্ছে আব্দুল জব্বার খান এবং মায়ের নাম হচ্ছে সালেহা খাতুন। ওনার বাবা পাকিস্তানের আইন পরিষদের স্পিকার ছিলেন এবং ওনার গ্রামের বাড়ি যেখানে উনি জন্মগ্রহণ করেন সেই জায়গাটার নাম হচ্ছে বরিশালের বাবুগঞ্জের বাহেরচর গ্রামের ক্ষুদ্র কাঠি গ্রামে উনি জন্মগ্রহণ করেন। তো এইভাবে ওনার দিন যাচ্ছে। চাকরির সূত্রে উনি ওনার প্রাথমিক পড়াশোনা থেকে মানে এসএসসি পর্যন্ত পুরোটাই ময়মনসিংহ করেন। উনি 1948 খ্রিস্টাব্দে এসএসসি পাশ করেন ময়মনসিংহ জেলা স্কুল থেকে। 1950 খ্রিস্টাব্দে উনি এইচএসসি পাশ করেন ঢাকা কলেজ থেকে এবং 1954 খ্রিস্টাব্দে উনি ইংরেজি সাহিত্যে এমএ নিয়ে পড়াশোনাটা শেষ করেন এবং 1954 সালে পড়াশোনা শেষ করার সাথে সাথে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। সেখানে উনি ছিলেন 1954 থেকে 1957 সাল পর্যন্ত প্রভাষক হিসেবে ওইখানে অধ্যাপনা চাকরিরত অবস্থায় ছিলেন। কিন্তু আমরা এখন যেমন বিসিএস দিতে চাই, তো আমাদের আবু জাফর ওবায়দুল্লাহ পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 1957 খ্রিস্টাব্দে এবং 57 খ্রিস্টাব্দে অংশগ্রহণ করার পর উনি সারা পাকিস্তানে মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে উনি দ্বিতীয় হয়েছিলেন। তো উনি যথারীতি চাকরি শুরু করেন এবং 1982 খ্রিস্টাব্দ পর্যন্ত উনি সচিব পদ থেকে অবসর নেন। উনি পুরোপুরি সচিব হয়েছিলেন, তারপরে অবসর নিয়েছিলেন। এখানেই আসলে উনি ক্ষান্ত হননি। এরপরে 1982 পরে 1984 সালে 82 সালে উনি যখন অবসর গ্রহণ করলেন, এরপরে উনি মন্ত্রিত্ব গ্রহণ করেন। সেটা হচ্ছে বাংলাদেশের পানি সম্পদ, কৃষি এবং পানি সম্পদ মন্ত্রী হিসেবে উনি অনেকদিন ওই 2 বছর উনি কাজ করেছেন 1984 সাল পর্যন্ত। 1982 থেকে 1984 1984 সালে উনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে উনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন এবং 1991-92 সালে উনি বিশ্ব খাদ্য এবং কৃষি সংস্থা, যেটার সংক্ষিপ্ত নাম ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ওই আমাদের বিশ্ব খাদ্য এবং কৃষি সংস্থার মহাপরিচালক হিসেবে যোগদান করেন। 1997 খ্রিস্টাব্দে উনি পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন এই ফাও থেকে, মানে বিশ্ব খাদ্য এবং কৃষি সংস্থা থেকে। অবসর গ্রহণ করার পর উনি ঢাকা চলে আসেন। ঢাকা এসে উনি একটা বেসরকারি সংস্থার চেয়ারম্যান হিসেবে কাজ করা শুরু করেন। ওই সংস্থাটার নাম হচ্ছে বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ। উনি কিন্তু ওনার জীবনে চাকরি তো পড়াশোনার সাথে সাথেই শুরু করে দিয়েছেন, তারপরেও কিন্তু উনি মাঝে মাঝে পড়াশোনাও করেছেন। মাঝে মাঝে বলবো কেন, সবসময়। উনি 1958 সালে মানে এই যে পিসিএস দেওয়ার পরে পাকিস্তান সিভিল সার্ভিসে জয়েন করার পর 1958 সালে উনি একটা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন, সেটা উন্নয়ন অর্থনীতি নিয়ে, এবং একটা লেখাও লেখেন, সেটা হচ্ছে লেটার পয়েন্টস অফ ইয়ার্স, কবি ইয়ার্স, ইংরেজি কবি ইয়ার্স। ওনার লেখা নিয়ে একটা লেখা, লেটার পয়েন্টস অফ ইয়ার্স দি ইনফ্লুয়েন্স অফ উপনিষদস, মানে ওনার ইয়ার্সের কবিতায় যে উপনিষদের প্রভাব আছে ওটা নিয়ে উনি একটা গবেষণাপত্র প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ওখান থেকে উনি উন্নয়ন অর্থনীতি ডিগ্রিটা গ্রহণ করেন। তো ঢাকায় ফিরে উনি ওই শিক্ষা সংস্থা সংক্রান্ত একটা বেসরকারি সংস্থায় যোগদান করেন, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স
স্টাডিজ, ওই সংস্থাটাতে উনি কাজ করেন অনেকদিন এবং ওনার মৃত্যু হয় 2001 খ্রিস্টাব্দের 19শে মার্চ। উনি মৃত্যুবরণ করেন মাত্র 67 বছর বয়সে। খুব বেশি দিন, মানে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর মাত্র 7 বছর উনি আমাদের মাঝে ছিলেন। এই হচ্ছে মোটামুটি ওনার ব্যক্তি জীবন। ওনার ব্যক্তি জীবনে আমরা যেটা দেখতে পাই শুধু কাজ আর কাজ এবং বিভিন্ন রকমের কাজ। দেখো, প্রভাষক ছিলেন, পিসিএস দিয়ে উনি পাকিস্তান সিভিল সার্ভিসে অংশগ্রহণ করে উনি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন। তারপর উনি সচিব হয়েছেন, সচিবের থেকে অবসর নেওয়ার পরে উনি মন্ত্রিত্ব গ্রহণ করেছেন। তারপরে রাষ্ট্রদূত হয়েছেন যুক্তরাষ্ট্রে এবং তারপরে ফাও এর মহাপরিচালক হয়েছেন। অবশেষে পরিচালক হয়ে ঢাকায় ফিরেছেন। সেখানে উনি একটা সংস্থার সাথে, বেসরকারি সংস্থার সাথে জড়িত ছিলেন। মানে মৃত্যুর আগ পর্যন্ত উনি মোটামুটি কাজ করেই গেছেন। এখন লেখাটা কোথায় প্রশ্ন থাকতে পারে যে তাহলে উনি যে কবি, আমরা যে ওনাকে কবি হিসেবে চিনি, সেই লেখাটা আসলে উনি কখন লিখেছেন? আসলে কিছু কিছু মানুষের এটা বেধির মতো থাকে। অনেক সমালোচকই বলে যে এগুলো অনারোগ্য। মানুষের অনেক সময় অনেক রোগ থাকে না, যেগুলো কোনো সময় আরোগ্য লাভ হয় না, যেমন ডায়াবেটিস, কখনোই এটা ভালো হয় না। তো এইরকম আমাদের এই কবিরও কবিতা লেখাটা ঠিক অনারোগ্য বেধির মতো। উনি যতই কাজ করুন না কেন, উনি কবিতা লিখেই গেছেন। উনি জীবনের প্রথম দিকে ছড়া লিখতেন বেশি। বেশি বলতে কি, ওনার কবিতার মধ্যে ছড়ার প্রাধান্যটাই বেশি ছিল। কিন্তু 52 ভাষা আন্দোলনের পর 1954 সালের দিকে সৈয়দ শামসুল হক, ওনার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, আমি নামটা লিখে দিচ্ছি। সৈয়দ শামসুল হক আমাদের বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি বা সাহিত্যিক, প্রাবন্ধিক, সবকিছু বলতে পারো। উনি অনেক সব্যসাচী লেখক বলি আমরা ওনাকে। তো ওনার সাথে আমাদের এই সৈয়দ শামসুল হকের সাথে ওনার পরিচিতি ছিল। তো সৈয়দ শামসুল হকের একটা লেখা বইয়ের নাম হচ্ছে 3 পয়সার জ্যোৎস্না। 3 পয়সার জ্যোৎস্না। এই বইটাতে প্রসঙ্গক্রমে উনি বলছেন যে ওদিন দুপুরবেলা খাওয়ার পর খুব জুত করে আমাদের আবু জাফর ওবায়দুল্লাহ এবং সৈয়দ শামসুল হক সিগারেটটা ধরিয়েছে। ধরানোর পরে আমাদের আবু জাফর ওবায়দুল্লাহ তার পকেট থেকে একটা খাতা বের করেছে। খাতা বের করে সে বলছে, আমি একটা নতুন কবিতা লিখেছি, আপনাকে একটু পড়ে শোনাই। তো করে শোনালো। প্রথম লাইনটাই হচ্ছে, কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা। এখন এই যে কবিতাটা শোনার পর সৈয়দ শামসুল হক ভাবছে, আমাদের আবু জাফর ওবায়দুল্লাহ সবসময় ছড়া নিয়ে কবিতা লেখে এবং বেশিরভাগ কবিতাই ওনার ছড়া সংক্রান্তই হয়, ছড়ার ভঙ্গিতে হয় বা ছড়ার আঙ্গিকে হয়। তা এখন এই কবিতাটা আসলে অসাধারণ। এই কবিতাটা পড়ার পর সৈয়দ শামসুল হকের মনে হয়েছে যে এইটা মনে হয় আবু জাফর ওবায়দুল্লাহর টার্নিং পয়েন্ট। এবং এই সময়ে এসেই সবারই একটা টার্নিং পয়েন্ট থাকে, যেখানে এসে জীবনের মোড়টা ঘুরে যায়। আমাদের আবু জাফর ওবায়দুল্লাহরও কবিতা রচনার যে ভঙ্গিটা ছিল, সেই মোড়টা ঘুরে যায়। এইভাবে ওনার গদ্য কবিতা, একেবারেই পুরোপুরি গদ্য কবিতা, এবং এটা বিখ্যাত একটা কবিতা, মাগো ওরা বলে, বা কোনো এক মাকে, কোনো এক মাকে। এটা কবিতাটার বিষয়টা হচ্ছে এরকম, কবিতাটা তোমরা সবাই পড়েছো এবং শুনেছো, এটা সবসময়ই শোনা যায় এবং প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা হলে এটাতেও দেখা যায় এই কবিতাটা আবৃত্তি করেই কেউ না কেউ। এই কবিতাটা একটা ছেলের লেখা, যে ছেলেটা ভাষা আন্দোলনের সময় শহীদ হয়ে যায়, তার পকেট থেকে এই চিঠিটা পাওয়া যায় রক্তে ভেজা, এবং চিঠিটার মধ্যে এই মাকে উদ্দেশ্য করে কিছু কিছু লেখা থাকে। সেই মা কি করছে বাড়িতে বসে, সেই মা তার জন্য উর্কিদানের মুরকি ভাজছে, কুমড়ো ফুলগুলো, কুমড়ো গাছ লাগিয়েছে, কুমড়ো ফুলটা ঝরে পড়ছে। এই যে হৃদয় বিদারক দৃশ্যটা উনি বর্ণনা করেছেন এখানে, মা এবং ছেলের মধ্যে যে যোগাযোগটা উনি স্থাপন করেছেন, সেটা এক কথায় অসাধারণ ছিল। এটা দিয়ে ওনার শুরু। কিন্তু তুমি একটা বিষয় জানলে অবাক হয়ে যাবে যে আমাদের যে কবিতাটা লক্ষ্য করে দেখো, তোমাদের যে কবি পরিচিতি শেষের দিকে দেখো, আবু জাফর ওবায়দুল্লাহর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে হলো সাতনরি হার, সেটা 1955 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আর এই কোনো এক মাকে কবিতাটা কিন্তু 1953 সালে প্রকাশিত হয়। আমাদের হাসান হাফিজুর রহমান নামে আরেকজন কবি আছেন,
ওনার 21শে সংকলন নিয়ে একটা বই বের হয়েছিল, সেই 21শে সংকলনে এই 1953 সালে এই কবিতাটা প্রকাশিত হয়। আর ওনার ব্যক্তিগত কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1955 সালে সাত নরিহা। কিন্তু পরবর্তী কাব্যগ্রন্থ লক্ষ্য করে দেখো, কখনো রং কখনো সুর, সেটা একেবারে 1970 সালে। এখন এই মাঝখানের এতগুলো বছর গেল কোথায়? আমাদের তো আন্দোলন থেমে থাকেনি মাঝখানের এতগুলো বছর। আমাদের 6 দফা আন্দোলন ছিল, 1962 সালের একটা আন্দোলন ছিল, তারপরে আমাদের গণ অভ্যুত্থান ছিল, কোথাও ওনার লেখা নেই। আসলে সমালোচকরা মনে করেন এই সময় উনি ওনার চাকরি জীবনে খুব ব্যস্ত ছিলেন বা ওনাকে লেখার সুযোগ দেওয়া হয়নি, কারণ উনি বাংলাদেশের মানুষ ছিলেন, পূর্ব পাকিস্তানের মানুষ ছিলেন, ওনাকে কাজে খুব ব্যস্ত রাখা হয়েছে। এবং এক জায়গায় উনি ওনার শেষ দিকের যে কাব্যগ্রন্থ, ওখানে উনি বলে গেছেন যে আমি ফিরে যেতে চাই সেই মাটির মানুষটির কাছে যার কষ্টটা আমার জানা হয়। মানে উনি চাইতেন লিখতে, কিন্তু উনি লিখতে পারেননি, এবং এটা উনি বারবার স্বীকারও করে গেছেন ওনার লেখায়। এই ব্যাপারটা তোমাদের মনে রাখতে হবে। আর আবু জাফর ওবায়দুল্লাহর লেখার আরেকটা বৈশিষ্ট্য তোমাদের মনে রাখতে হবে, ওনার যে শব্দ যোজনা বা শব্দের যে চয়ন করার যে বৈশিষ্ট্যটা, সেটা একেবারেই স্বতন্ত্র ছিল। আমরা বলি আবু জাফর ওবায়দুল্লাহ, সমালোচকরা বলেন উনি তৃতীয় প্রজন্মের কবি, বাংলাদেশের সাহিত্যে তৃতীয় প্রজন্মের কবি। তৃতীয় প্রজন্মের কবি হলেও ওনার মধ্যে 40-এর দশকের কিছু প্রভাব ছিল, এবং 50-এর দশকের উনি অন্যতম একজন কবি। ওনাকে প্রধানতম কবি বললেও ভুল হবে না। ওনার ভাষার কারণে বলো, শব্দ বৈচিত্র্যের কারণে বলো, এবং ওনার যত কাব্য আছে, সারা জীবনে উনি যত কবিতা লিখেছেন বা কাব্যগ্রন্থ লিখেছেন, সবটা দুইটা ভাগে আমরা সাধারণত ভাগ করি। প্রথম জীবনে গীতি মুখ্য কবিতা বা ছড়ার আঙ্গিকে লেখা কবিতা, এবং দ্বিতীয় যে পার্টটা সেটা হচ্ছে মহাকাব্যিক কৃতি। মহাকাব্যিক কৃতি কোনটা? মানে অনেক বড় বড় কবিতা উনি লিখেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, সহিষ্ণু প্রতীক্ষা। আমরা এই যে কবিতাটা পড়ছি, আমাদের আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটা কিন্তু মূলত 256 লাইনের। 256 লাইনের কবিতা হলো, তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে মাত্র 68 লাইন। এই যে এত বড় করে উনি কবিতা লিখলেন, কিন্তু কবিতাটা পড়লে তোমার কখনো বিরক্ত হবে না, তোমার মনে হবে একটা লাইন পড়লে আরেকটা লাইন পড়ার আগ্রহ জাগে। এরকম করে উনি কবিতা লিখেছেন, এবং ওনার কবিতার সূচনা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। এটা তোমরা মনে রাখবে, ওনার কবিতা লেখার সূচনাটাই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, কিন্তু এর বিকাশ ঘটে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন প্লাস স্বাধীনতা আন্দোলনের পরে আমাদের সাধারণ মানুষের জনজীবনের আশা বা নিরাশার যে চিত্র, সেগুলো ওনার কবিতায় অনেক বেশি রকম ভাবে পরিস্ফুট হয়ে উঠেছে, বা আমরা ওই বিষয়গুলোই আমরা পাই ওনার কবিতা। এখন আশা করি তোমরা ওনার ব্যক্তি জীবনটা বুঝতে পেরেছো। সাহিত্য জীবন এত বিস্তারিত আলোচনা করলে কবিতাটা অনেক বড়, সেটা পড়ানো যাবে না। শুধু এটুকু মনে রাখবে যে আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ এই কবিতাটা লিখেছেন কিন্তু 1981 সালে। তখন উনি পুরোপুরি ভাবেই একেবারে কর্মরত ছিলেন না, মানে পাকিস্তান সিভিল সার্ভিসের কোনো অধীনস্থ কর্মী ছিলেন না। ওই সময় যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, ওই সময় উনি ওনার মনের তৃপ্তি মিটিয়ে, ওনার মনে যে আবেগটুকু ছিল বাংলাদেশ নিয়ে, দেশ নিয়ে, মানুষ নিয়ে, সেটা পুরোটাই উনি এখানে ঢেলে দিয়েছেন। এই কবিতাটা পড়লে তোমরা যেটা জানতে পারবে, এটাকে সমালোচকরা বলে শেকড় সন্ধানী কবিতা। মানে তোমরা তোমাদের ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে পারবে, বা তোমরা তোমাদেরকে পূর্বপুরুষ সম্পর্কে জানতে পারবে, তোমাদের আন্দোলনগুলো সম্পর্কে তোমরা সচেতন হয়ে উঠবে, মানুষ কিভাবে তাদের ত্যাগ করেছে, কিভাবে আমাদেরকে গ্রহণ করা উচিত ওই পূর্বপুরুষদের কাহিনীগুলো, এবং পূর্বপুরুষদের কাহিনী থেকে আমরা কি করে আরো সচেতন হতে পারি, বা আমরা কিভাবে আরো দেশপ্রেমিক হয়ে উঠতে পারি, এগুলো আসলে এই কবিতা পাঠ করলে তোমরা শিখতে পারবে। আচ্ছা, আমি কবিতাটা পাঠ করছি, লক্ষ্য করো, বই নাও সবাই। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন। এই যে লাইনগুলো তুমি লক্ষ্য করো, লেখক কি বলছে, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। পূর্বপুরুষ বলে বাঙালির যে ইতিহাস, আমাদের বাংলা
ভাষাভাষী মানুষের যে ইতিহাস, আমরা বলি হাজার বছরের ইতিহাস। কারণ বাঙালিরা সবসময়ই সাহসী। সেখানে আর্য থেকে শুরু করে আমাদেরকে সবসময়ই ভিনদেশীরা অত্যাচার করেছে বা শোষণ করেছে। কেউ কেউ এসে গ্রহণও করেছে, হয়তো তাদের হাত ধরে আমরা সমৃদ্ধ হয়েছি, কিন্তু বেশিরভাগই আমাদেরকে এসে শোষণ করেছে, শাসন করতে চেয়েছে। এই যে ইতিহাসটা, এটা কবি আমাদেরকে বোঝাতে চেয়েছে। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার মানে কি আমার পূর্বপুরুষরা কৃষক ছিলেন বা দাস ছিলেন, এরকম কিছু ছিল। তারা যাদের মাটির হাতে সবসময় মাটি লেগে থাকতো, কৃষকদের হাতে সবসময় মাটি লেগে থাকে, কারণ তারা মাটির সাথে কাজ করে। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। কেন ছিল? কারণ যখনই ভিনদেশী শত্রু বলো, মিত্র বলো, যেই বলো, শত্রুই হবে, যারা এসে আমাদেরকে আক্রমণ করেছে, তারা কিন্তু পিছন দিক থেকে আক্রমণ করেছে, কখনো সামনাসামনি আক্রমণ করার সাহস পায়নি। বা দাস যারা ছিল, তুমি ওটা বাদ দাও, যদি মনে করো যে দাস প্রথা যখন ছিল, সেই দাস প্রথার সময় আমরা দাস ছিলাম, ওই দাসরা যখন কাজ করতো তখন তাদের উপরে নির্মম অত্যাচার করতো মালিকরা, মহাজনরা, জমিদাররা, যারা শাসক ভূমিকায় ছিলেন, শাসকের ভূমিকায়। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। বলতেন কি? বলতেন যে তিনি অনেক কষ্ট করে পাহাড় অতিক্রম করতেন। এখন এটা আবার কি মানে? তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, এটা কৃতদাস প্রথার একটা বা নির্যাতনের একটা চিত্র আমরা পাই। কিন্তু অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন বলতে কি বোঝাচ্ছে দেখো, এখানে মূলত বোঝাচ্ছে আমরা কিভাবে বা আমাদের পূর্বপুরুষরা কিভাবে বিপদটুকু কাটিয়ে উঠেছিল। আজকের যে দেশ, এরকম দেশ তো ছিল না। এখানে ঘন জঙ্গলে ভরপুর ছিল, এখানে পাহাড় পর্বত ছিল, নদী নালা ছিল প্রচুর, এবং প্রত্যেকটা পদে পদে মানুষের তখন বিপদ ছিল আমাদের প্রাণী থেকে। সাপ বলো, সিংহ বলো, বিভিন্ন পশু থেকেও আমাদের অনেক বিপদ ছিল। এখন ওনারা কি করেছেন? আমাদের জন্য সেই পথটাকে মসৃণ করে দিয়ে গেছেন। আগে ছিল বন্ধুর পথ, এখন হয়ে গেছে মসৃণ। কি বলছে? তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, তার মানে উনি আমাদেরকে মুক্তিও দিয়ে গেছেন, এবং উনি আমাদের বিপদ যে ছিল সেই বিপদটাও কাটিয়ে দিয়ে গেছেন। অরণ্য এবং সাপদের কথা বলতেন। অরণ্য মানে জঙ্গল, এবং সাপদ মানে হচ্ছে যারা হিংস্র প্রাণী, সেই সাপদদের কথা বলতেন। তাদের সাথে যুদ্ধ করেই আমাদের এই পূর্বপুরুষরা টিকে ছিলেন এবং আমাদেরকে একটা সুন্দর পৃথিবী এখন দিয়ে গেছেন। পতিত জমি আবাদের কথা বলতেন। পতিত জমি আবাদ করাটা কিন্তু খুব কষ্টকর। ধরা গেল এরকম একটা কাহিনী, ওই সময়কার জমিদার, ওই সময় তো জমির মালিক কেউ ছিল না, কেউ হয়তো এক খণ্ড জমি চাষ করলো, চাষ করার পর এই জমিতে ফসল ফললো। এখন জমিদার এসে করলো কি? দেখলো এখানে ভালো ফসল হয়েছে, ফসলটা পুরোটাই নিয়ে গেল। কারণ সে গরিব, তার তো কথা বলার অধিকার নাই, বা অধিকার থাকলেও সে ওই সম্পর্কে তখন সচেতন না, অধিকার সম্পর্কে সে মোটেও সচেতন না। তো আমাদের এই কৃষক এখন কি করবে? সে আবার আরেক খণ্ড পতিত জমি নিয়ে চাষাবাদ শুরু করেছে। এটাই বলছে এখানে যে তিনি পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। লেখক এখন যেটা বলছে, তিনি কবি এবং কবিতার কথা বলতেন। এখন তোমরা প্রশ্ন করতে পারো, ম্যাডাম এখানে বলছেন পূর্বপুরুষের কাহিনী, কৃষকদের কাহিনী, দাসদের কাহিনী, এখন আবার কবি আর কবিতা কোত্থেকে চলে আসে? আসলে কবির কাছে এই যে মানুষ, কবি কি করে? নতুন করে কিছু সৃষ্টি করে আমাদের জন্য, সাহিত্য বলো, কবিতা বলো, প্রবন্ধ বলো, সাহিত্যিকদের কাজে আমাদের জন্য সৃষ্টি করা এবং আমাদেরকে মনোরঞ্জন দেওয়া বা আমাদের মনের আবেগকে ওখানে প্রকাশ করা। এখন এই যে পূর্বপুরুষরা, এরাও কিন্তু আমাদের জন্য সৃষ্টি করে গেছেন, একটা সুন্দর দেশ রেখে গেছেন আমাদের জন্য, যেখানে আমাদের অন্তত কোনো কষ্ট হচ্ছে না। এর জন্য কবির কাছে ওই কৃষক বলো, দাস বলো, যারা অত্যাচারিত, শোষিত ছিল আমাদের পূর্বপুরুষরা, তার কাছে কবি এবং তারা যে কাজগুলো করে রেখে গেছেন সেইগুলো আমাদের কবির কাছে কবিতা হয়ে উঠেছে। এবং কবিতাটা কি? জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। কবির ভাষায় আমরা যখনই কোনো কথা, সত্য কথা বলি, তখনই সেটা কবিতা হয়ে যায়। লক্ষ্য করো, তারপরে কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। এখন বলছে যেখানে কৃষক যখন চাষ করে খেতে, সেই চাষ করা বা কর্ষণ করা, কর্ষণ করা থেকে আসছে কৃষক শব্দটা। ওই যখন চাষ করছে, সেই চাষ করার ফলে খেতে যে ফসলটা হচ্ছে বা শস্য দানাটা হচ্ছে, সেগুলো হচ্ছে কবিতা।
এবং আমাদের লেখক এখানে যেটা বোঝাচ্ছে যে কবির কাছে কবিতাই সত্য এবং সত্যটাই হচ্ছে শক্তি। ইতিহাস থেকে কবি আসলে সামনে এগিয়ে যাওয়ার একটা রসদ উনি জোগাড় করেছেন। আমরা ইতিহাস থেকে কাহিনীগুলো শুনবো, আমাদের পূর্বপুরুষরা কি করেছে, এবং সেই থেকে আমরা সামনে এগিয়ে যাওয়ার একটা সাহস পাবো। এবং পূর্বপুরুষদের ইতিহাসও এখানে উনি বলতে চেয়েছেন। পরে যাও, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। এটা আবার কি? কবিতা না শুনলে ঝড়ের আর্তনাদ শুনবে, এটা মানে আসলে কবিতা যে শুনতে জানে না, যার মধ্যে পূর্বপুরুষের কাহিনী বা যে ঐতিহ্য সচেতন নয়, সে ঝড়ের আর্তনাদ শুনবে মানে তার সামনে বিপদ আসবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে এবং সে কি করবে, সে স্বাধীনতার স্বাদও ভোগ করতে পারবে না কখনো। সে সবসময় পরাধীনেই থেকে যাবে, কারণ তার ওই সত্য কথা বলার সাহস নেই। কবি এবং কবিতা মানে কি? সত্য কথা বলা। সেটাই বলছে কবি এখানে। তুমি যদি সত্য কথা বলতে না পারো, আন্দোলন করতে না পারো সত্যের জন্য, তাহলে তুমি কখনো স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারবে না। সে আজন্ম কৃতদাস থেকে যাবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে, মানে সে সবসময়ই কৃতদাসী থেকে যাবে, মানে পরাধীন থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। লেখক বলছে আমি উচ্চারিত স্বপ্নের মতো, সত্যের মতো আমার যে স্বপ্ন আছে সেই স্বপ্নটার কথা বলছি। স্বপ্ন কি? মানুষ স্বাধীন থাকার স্বপ্নটাই সাধারণত দেখে। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। এখন এটার মানে কি? উনুনের আগুনে আলোকিত, উনুনের আগুনটা কি? একটা ঘরের মধ্যে, একটা চুলার মধ্যে আগুন জ্বালানো, এটা কিন্তু একটা বন্দি জীবন। আর উজ্জ্বল যে জানালাটা, জানালাটার বাইরে উজ্জ্বল, সেটা বলতে বোঝাচ্ছে যে ওখানে মুক্ত জীবন। কবি এখানে বন্দি জীবন থেকে মুক্ত জীবনে যাওয়ার জন্য প্রত্যাশা করেছেন এই লাইনটাতে। এবং ওনার আরেকটা কথাও হতে পারে, সমালোচকরা এটাও মনে করেন যে আগুন হচ্ছে একেবারে পবিত্র একটা জিনিস। হিন্দুদের মতে আগুন সবকিছু সূচি করে দেয়, পবিত্র করে দেয়। তো কবি এই হিসেবেও এই শব্দটা নিতে পারে যে এখানে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি, যেটা কিনা একেবারেই পবিত্র একটা পৃথিবী হবে। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। লেখক বলছে আমি আমার মায়ের কথা বলছি। কি বলতেন মা? তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। আসলে মানুষের বাঁচার আশাটা কিন্তু প্রবল। এখন তোমার যদি বাঁচার আশা থাকে এবং সেই অনুযায়ী তুমি যদি পরিশ্রম করো, তাহলে তোমাকে প্রকৃতিও সাহায্য করবে। কিন্তু তুমি যদি আশা ছেড়ে দিয়ে একদম হাল ছেড়ে দিয়ে থাকো, তাহলে আবার হবে না। কিন্তু তোমাকে সত্য কথন করতে হবে এবং পরিশ্রম করতে হবে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। মানে লেখক কি বলছে এখন? একবার বলছে প্রবহমান নদী তাকে ভাসিয়ে রাখবে, আবার বলছে সে নদীতে ভাসতে পারে না। তার মানে যে কবিতা শুনতে জানে না সে পরাধীনতার শেকল থেকে বেরোতে পারবে না। এবং যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। মাছের সঙ্গে খেলা করা মানে কি? এটা আসলে একটা সৃজনশীল চিন্তা। মানে তুমি সব কিছুকে আপন করে নেওয়ার যে ক্ষমতাটা, লেখক এখানে এটাই বোঝাতে চেয়েছেন। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আসলে পরাধীনতার শিকল থেকে তুমি যদি বেরোতে না পারো, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো কিছু করতে পারবে না। যেমন ধরো এই কবিতাটাতে মাগো ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। এই যে গল্প শুনতে দিবে না, আর এটা হচ্ছে কোনো এক মাকে, মা ছেলেকে মনে করে লিখছে, কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতা। এই যে গল্প শুনতে দিবে না, কেন দিবে না? কারণ আমাদের ভাষায় তারা আমাদেরকে কথা বলতে দিচ্ছে না। এখন লেখক এখানে এটাই বোঝাতে চাচ্ছে যে তুমি যদি প্রতিবাদটা না করো, তাহলে তো তুমি তো মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারবে না। তুমি সারা জীবন পরাধীন থেকে যাবে এবং পরাধীনতার শিকল কেটে তোমার পক্ষে বেরোনো কখনো সম্ভবই হবে না। যেটা আমাদের পূর্বপুরুষরা বারবার করে আসছে এবং সেটা হাজার বছর ধরে করে আসছে। পূর্বপুরুষরা বারবার পরাধীনতার শিকল কেটে বেরিয়ে আসছে। বাঙালিকে কখনোই পরাধীন করে বেশি দিন রাখা যায়নি। লেখক আমাদেরকে ওই পূর্বপুরুষদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে বলছে। আচ্ছা পরে যাও, আমি কিংবদন্তির কথা বলছি। আচ্ছা কিংবদন্তি শব্দটার অর্থ মনে হয় আমি বলিনি। কিংবদন্তি শব্দটার অর্থ হচ্ছে জনশ্রুতি বা লোককথা, বা আমরা এতদিন যাবৎ যা শুনে আসছি সেটা বোঝাচ্ছে। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি।
আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়। আচ্ছা দেখো এখানে কি বলছে, আমি বিচলিত স্নেহের কথা বলছি, পূর্বপুরুষের কথা বলছি লেখক। তারপরে বলছি বিচলিত স্নেহ। বিচলিত স্নেহটা কি? ধরো যুদ্ধের সময় যে পরিবারের সন্তান যুদ্ধে গেছে, অবশ্যই তার মা বাবা আত্মীয় পরিজন খুব উৎকণ্ঠায় ছিল বা বিষণ্ণ ছিল বা চিন্তায় ছিল যে আমার ছেলেটা কিভাবে আছে। তো এই যে বলছে বিচলিত স্নেহ, এইটার কথা কবি এখানে বলছে। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, এবং আমাদের গর্ভবতী বোনের মৃত্যু বলতে মুক্তিকামী জনগণ, মানে আমাদের যে জনগণ ছিল, মুক্তিযোদ্ধা যারা ছিল, ওনাদেরকে দমিয়ে রাখার জন্য পাকিস্তানি মিলিটারি বলো বা অন্য যে কোনো শাসক বলো সবসময় অত্যাচারটা করেছে কাদের? মেয়েদের, মাদের এবং শিশুদের। এই যে মা মেয়ে বোন যারা ছিল, এটাই কবি এখানে বলছে, আমি আমার গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমাদেরকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করেছে আমাদের এই শাসক গোষ্ঠী, কিন্তু কখনো পারেনি। আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়। এখন এটা আবার কি, ভালোবাসা দিলে মা মরে যাবে কেন? আসলে এখানে মরে যাওয়া বলতে শারীরিক মৃত্যুর কথা বলেনি, আত্মিক মৃত্যুর কথা বলছি। আমি একটা ঘটনা বলি, সত্য ঘটনা, আমার যদিও নামগুলো মনে নেই। এটা ৭১-এর মুক্তিযোদ্ধাদের চিঠি বইটাতে চিঠিটা আছে। ছেলে ধরা পড়েছে পাকিস্তানি মিলিটারিদের হাতে, ক্যাম্পে নিয়ে রাখা হয়েছে তাকে। তো তার সাথে গেছে দেখা করতে, ছেলের সাথে দেখা করার পর বলছে, মা ছেলেকে বলছে তুমি কিন্তু কারোর নাম বলবে না, তোমাকে মেরে ফেললেও বলবে না। এবং ছেলে বলছে, মা আমি বলবো না, কিন্তু আমার না খুব ভাত খেতে ইচ্ছে করে, আমার আর এইসব রুটি খেতে ভালো লাগে না। তো মা এরপর থেকে প্রতিদিন ভাত রান্না করে ওই মিলিটারি ক্যাম্পে যেত, কিন্তু আসলে তাকে দেখা করতে দিত না, এবং একটা সময় হয়তো তাকে মেরেই ফেলেছিল ছেলেটাকে। এরপর থেকে ওই মা কখনো ভাত খায়নি সারা জীবন, এবং সারা জীবন উনি বিছানা মানে ফ্লোরে শুয়েছেন, মেঝে বিছানা করে শুয়েছেন, কখনো ভাত খায়নি। এই যে ঘটনাটা, আসলে মা কিন্তু জীবিত ছিল ঠিকই, কিন্তু তার আত্মার মৃত্যু ঘটেছে। এই কষ্টটা তাকে সারা জীবন বয়ে নিয়ে যেতে হয়েছে। লেখক আমাদেরকে এটাই বলছে, ভালোবাসা দিলে মা মরে যায়। দেশকে ভালোবাসলে দেশের জন্য যুদ্ধ করতে হবে। যুদ্ধ করতে অনেক ছেলেরা গেছে, সন্তানরা গেছে, তখনই তো মা বাবারা আসলে চিন্তায় থেকে থেকে এক প্রকার আত্মিক মৃত্যু ঘটেছে। এবং যখন তারা শুনেছে যে ছেলে মারা গেছে যুদ্ধে, তখন তো আর কোনো কথাই নেই। এটাই কবি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে ভালোবাসা দিলে মা মরে যায়, দেশকে ভালোবাসলে মা মারা যায়, মানে আত্মিক মৃত্যু ঘটে। যুদ্ধ আসে ভালোবেসে, যুদ্ধ তো ভালোবেসে আসে। আমাদের ওই সময়কার যারা ছিল মুক্তিযোদ্ধা, তারা যদি দেশটাকে ভালোবেসে যুদ্ধে জড়িয়ে না পড়তো, তাহলে আজকে আমরা স্বাধীন হতাম না। মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। লেখক বলছে এই যে মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি, যে ভাই যুদ্ধে গেছিল। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। মানে যে কবিতা শুনতে জানে না বা প্রতিরোধ করতে পারে না বা প্রতিবাদ করতে পারে না, সে আসলে সন্তানের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে না, বা সে দেশের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, তার মধ্যে ওই সাহসটাই নাই যুদ্ধে যাওয়ার, সে তো সর্বস্ব ত্যাগ করতে পারে না, তাহলে যুদ্ধে যাবে কি করে? দেশকে ভালোবেসে যুদ্ধে যাওয়া তার চারটিখানি কথা না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। সূর্য হচ্ছে শক্তিশালী, এবং ওর যে তাপ সেটা প্রচন্ড তাপ। এই রূপকার্থে এই তেজটা বা এই শক্তিটা তুমি যদি তোমার প্রাণে নাও, তাহলে তোমার প্রতিবাদ করার শক্তি আসবে, ন্যায়ের জন্য, অন্যায়ের জন্য নয়। কবি বলছে যে কবিতা শুনতে জানে না তার মধ্যে তো ওই শক্তিটুকুই থাকবে না, তার মধ্যে ওই প্রতিবাদের ভাষাটাও আসবে না, কারণ সে তো সবসময় ভয়ে ভয়েই থাকবে। আচ্ছা, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। এতক্ষণে কিন্তু লেখক এসে বলছে আসলে যে পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কেন ছিল? কারণ তিনি কৃতদাস ছিলেন। কৃতদাসদেরকে অমানবিক অত্যাচার করা হতো, এবং আব্রাহাম লিঙ্কন এসে দাসপ্রথা উচ্ছেদ করেন। উনি আমেরিকার 16তম প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা যাই হোক, পরে যাও। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। এখন যে কৃষি কাজ করে, প্রচুর পরিশ্রম করে, শস্যের সম্ভার তাকে উপহার দিবে, ওই ক্ষেতে ভালো ফসল হবে। পরিশ্রমের যে
ফলাফলটা বা মহিমা সেটা এখানে কবি বলতে চেয়েছেন। যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। যে আসলে মাছ লালন পালন করে প্রবহমান নদীও তাকে পুরস্কৃত করবে। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। আসলে এখানে পরিশ্রম করলে তুমি যে রেজাল্টটা পাবে বা ফলটা পাবে সেটা কথা বলা হয়েছে এখানে। যে লৌহকুণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। ধরো যে এই ইস্পাতের তলোয়ার বানায় বা বিভিন্ন ধরনের, আগে তো তলোয়ার দিয়ে যুদ্ধ চলতো, বলছে যে লৌহখণ্ডকে লোহাকে আগুন দিয়ে জ্বালাবে তাকেই তো ইস্পাতের তরবারি সশস্ত্র করবে। আমাদের পূর্বপুরুষরা বরাবরই পরিশ্রমী ছিলেন এবং পরিশ্রম করেছেন বিধায়ী আমরা এত সুন্দর এবং বসবাসযোগ্য একটা পৃথিবী পেয়েছি, এবং এই পূর্বপুরুষরা পরিশ্রম করেছিলেন বলেই আমরা আমাদের স্বাধীনতাটুকু পেয়েছি। পরে যাও, এটা এই কবিতার শেষের অংশ। এখন যেটা পড়ব, দীর্ঘদেহ পুত্রগণ, এটা মানে কি? দীর্ঘদেহ পুত্রগণ বলতে কবি এখানে ভবিষ্যৎ প্রজন্মদের কথা বলেছেন, যারা পরবর্তীতে আসবে, বা আমাদের কথা বলেছেন, কারণ আমরাও ওনার কাছে ভবিষ্যৎ প্রজন্মই। আমাদের কথা বলেছে এবং আমাদের পরে যারা আসবে তাদের কথাও বলেছে। আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। উনি আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন পূর্বপুরুষদের যে শোষণ বঞ্চনার ইতিহাস, এগুলো আবার উনি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন এই প্যারাটাতে। আমি কবি এবং কবিতার কথা বলছি। আবার উনি বলছেন, কি বলছেন দেখো, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। কি বলছেন এখানে? মুক্তির উৎস হিসেবে উনি সশস্ত্র সুন্দরের একটা অভ্যুত্থানকে কবিতা বলেছেন, যেটা আমাদের মুক্তিযুদ্ধের সময় হয়েছিল। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীতকে কবিতা বলেছেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। এতক্ষণ বলেছেন সত্য শব্দ কবিতা, এখন বলছেন মুক্ত শব্দ কবিতা, যেটাকে আমরা বাক স্বাধীনতা বলি। মানে আমরা আমাদের মনের যে অভিব্যক্তিটাই আসুক না কেন, সেটা যখন প্রকাশ করতে পারবো সেটাকে আমরা বাক স্বাধীনতা বলছি। তো কবি এখানে বলছে জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। এবং কি বলছে? রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ। কারণ প্রতিরোধ করতে গেলেই শোষক শ্রেণী বা শাসক শ্রেণী যারা থাকবে তারা কি করবে? আমাদেরকে অত্যাচার করবে, আমাদের শরীর থেকে রক্তপাত হবে। এখন লেখক এটাই বলছে, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণটাই কবিতা, যে আমরা রক্ত ঝরলেও আমরা প্রতিরোধ করা বা প্রতিবাদ করাটা থামাবো না। আমরা রক্ত ঝরলেও যে প্রতিবাদটা করি সেটাই কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? এই যে এখানে তার যে দুইটা শব্দ বলা আছে, আসলে এই তার বলতে সাহসী যে পূর্বপুরুষরা আছে আমাদের, তাদের কথা এখানে বলা হয়েছে। এবং এই বাতাস আমাদেরকে দিয়ে গেছেন, তা আমরা কি অক্ষত রাখতে পারবো কি না, এই সংশয় বা এই প্রত্যয় ব্যক্ত করে কবি আমাদের এই কবিতাটা এখানে শেষ করেছেন। মূলত কবিতা এখানে, কবিতার কথাটার যদি সংজ্ঞা চাও, কবিতা এখানে মুক্তি বা জাতীয়তাবোধ বা প্রতিরোধের একমাত্র প্রতীক হিসেবে কবি কল্পনা করছেন। কবিতা বলতে আমরা সচরাচর যে কবিতাগুলো পড়ি সেটা না, ওনার কাছে কবিতা হচ্ছে প্রতিরোধ, জাতীয়তাবাদ বা স্বাধীনতার জন্য আমরা যখন যে কথাটা বলি সেটাই ওনার কাছে কবিতা। শেষের দুটা লাইন খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো মনে রাখবে। আমি আবার বলছি, আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? মানে আমরা কি ওই সাহসী পুরুষদের মতো প্রতিরোধ করতে পারবো বা প্রতিবাদ করতে পারবো অন্যায়ের বিরুদ্ধে? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? আমরা কি তাদের মতো যারা যুদ্ধ করে গেছেন, বিভিন্ন সময়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন, আমরা কি তাদের মতো করে এই স্বাধীনতার কথা বলতে পারবো বা অক্ষত রাখতে পারবো কিনা? এই যে কবিতাটা, এই চমৎকার কবিতাটা পড়ে ভারতের বলবো না, কলকাতার বিখ্যাত একজন কবি আছেন শক্তি চট্টোপাধ্যায়। উনি এই কবিতাটা পড়ে মন্তব্য করেছেন, মন্ত্রের মতো অমোঘ। মন্ত্রের মতো অমোঘ মানে যে কথাগুলো শুনলে তুমি কখনো ভুলবে না এবং এটা কখনো ভুল হয় না। মন্ত্রের মতো অমোঘ উচ্চারণ, এমন কবিতা বাংলা ভাষায় লেখা সম্ভব আমার জানা ছিল না। শক্তি চট্টোপাধ্যায় এই কথাটা বলছেন এবং এই কবিতাটাতে লেখক অসামান্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই কবিতাটা লেখার পর।
এই কবিতাটাতে লেখক আমাদেরকে ঐতিহ্য সম্পর্কে সচেতন করার চেষ্টা করেছেন, আমাদের শেকড়ের সম্পর্কে আমাদেরকে কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন, এবং আমাদের যে পূর্বপুরুষরা ছিল তারা কিভাবে কিভাবে কি করে কতটুকু কষ্ট করে কতটুকু অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে আজ এই পর্যন্ত নিয়ে আসছেন। কবি এইটাই আমাদের এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। আমি আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। তোমরা পাঠ পরিচিতিটুকু পড়ে নিবে এবং কবিতাটা আবার বারবার পড়বে। ক্লাসটা দেখলেই আশা করি তোমাদের এখন আর বুঝতে কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে দিবে বা ফোন করবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।